বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে সেটি। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। এদিকে নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ৩ থেকে ৫ ফুট উচ্চতায় ওঠায় নোয়াখালী, কুয়াকাটা, ভোলা ও লক্ষ্মীপুরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। আর মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে এক কৃষক মারা গেছেন। উত্তাল বঙ্গোপসাগর, তীরে আছড়ে পড়ছে ঢেউ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত উপকূলবাসী। কুয়াকাটায় উত্তাল সাগর আর জোয়ারের পানিতে ডুবে গেছে অনেক এলাকা। এমন অবস্থায় মাছ ধরা ট্রলারগুলো আশ্রয় নিয়েছে উপকূলের কাছে। স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপের নিচু এলাকা। লক্ষ্মীপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে কমলনগর উপজেলার চরমার্টিনে রাস্তা ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। ৩০ থেকে ৪০ হাজার মানুষ আছে, সব বন্যায় ডুবে যাবে এই বেড়িবাঁধে যদি বেড়িবাঁধ না হয়। এখন অতি তাড়াতাড়ি এখন একটা ব্যবস্থা নেওয়া উচিত, এখানে অনেক ব্লক ফালানো উচিত, এখানে আরো ব্যবস্থা দেওয়া উচিত। ভোলায় জোয়ারের পানি ৪ থেকে ৫ ফুট উচ্চতা বেড়েছে। এতে ঢালচর, কলাতলির চর, কাজীর চরে প্লাবিত হয়েছে অনেক এলাকা। কক্সবাজারে ঝড়ো হাওয়ার সাথে জোয়ারের পানিতে উত্তাল সাগর। এতে মহেশখালী ও কুতুবদিয়ায় কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। মহেশখালীতে জোয়ারের পানিতে মারা গেছেন কৃষক দানু মিয়া। বৈরী আবহাওয়ায় বরিশাল নৌবন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠি ও পিরোজপুরে পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। লঞ্চ বন্ধ হওয়ার কারণে আমরা যাইতে পারতেছি না, কারণ আকাশের অবস্থা তো খুব খারাপ। নদীপথেই একমাত্র চলাচলের রাস্তা লঞ্চ, আর হচ্ছে স্পিড বোট, কিন্তু কোনোটাই চলতেছে না, এই জন্য ভোগান্তির মধ্যে আছি। এদিকে ভারী বৃষ্টির কারণে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, জোয়ারের পানিতে তো ৩ থেকে ৫ ফুট উচ্চতায় ওঠায় অনেক এলাকা প্লাবিত হয়েছে। আজকের পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় আবহাওয়া অফিস জানিয়েছে ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি সারা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে এই মৌসুমের জেলা আবহাওয়া অফিস জানিয়েছে। এই পরিস্থিতিতে নোয়াখালী জেলা শহর, মাইজদি সহ আশপাশের বিভিন্ন উপজেলাতেই আসলে পানি উঠে গেছে এবং বাসাবাড়ি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক, দোকানপাটের সামনে পানি উঠে আছে। বিশেষ করে সরকারি যেই অফিস আদালত সেগুলোর সামনেও পানি আছে। বৃষ্টি এখনও হচ্ছে, টানা বৃষ্টি একেবারে সকাল থেকে। জেলাবাসীর মধ্যে, বিশেষ করে শহরে যারা রয়েছেন তাদের মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছেন। কেননা আমরা জানি সামান্য বৃষ্টিতেই নোয়াখালী জেলা শহর জলমগ্ন হয়ে যায়। জলবদ্ধতা সমস্যা এই শহরের দীর্ঘদিনের সংকট এবং গত বছর এই দিনে স্মরণকালের ভয়াবহ বন্যা এবং জলাবদ্ধতা যেহেতু এই শহরের মানুষ প্রত্যক্ষ করেছে, ফলে এবারের এমন আকস্মিক বৃষ্টিতে, বর্ষার শুরুতে এই বৃষ্টিতে সামনে কি দুর্ভোগ অপেক্ষা করছে মানুষ সেই চিন্তায় উদ্গ্রীব হয়ে আছে। অন্যদিকে জেলার উপকূলীয় ৩ উপজেলা হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জে ইতোমধ্যে ব্যাপক এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এবং এসব এলাকাতে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। বিশেষ করে নিঝুম দ্বীপ, হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ, সেখানে চারপাশে কোনো বেড়িবাঁধ না থাকায় পুরো দ্বীপ এলাকায় প্রায় পানিতে নিমজ্জিত হয়েছে। দ্বীপের নামার বাজার, বন্দর টিলা থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে পানি উঠেনি এবং এই পানি উঠে যাওয়ার কারণে মানুষের স্বাভাবিক জীবন আচরণ, চলাফেরা এবং যেই কর্মকাণ্ড রয়েছে সব কিছু প্রায় স্থবির হয়ে পড়েছে। এবং গতকাল আমরা দেখেছি যে নিঝুম দ্বীপের বন বিভাগে একটি হরিণ রয়েছে, সেই হরিণটিও আশ্রয়ের খোঁজে উঁচু জায়গার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে দেখা গেছে।
গেছে এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া হাতিয়াতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে একটি সিমেন্ট এবং রডবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। যদিও এই ট্রলার ডুবিতে কেউ নিখোঁজ কিংবা হতাহতের খবর আমরা পাইনি। প্রশাসন বলছে এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এক ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং বৈরী আবহাওয়ার মধ্যে মূলত মালামাল নিয়ে ট্রলারটি যাত্রা করার কারণেই আসলে হাতিয়ার চানন্দি নামক এলাকাতে মেঘনা নদীতে উত্তাল ঢেউ এবং প্রচণ্ড বাতাসের কবলে পড়ে ট্রলারটি গতকাল ডুবে যায় বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া হাতিয়ার নলচিরা, আফাজিয়া, চেয়ারম্যান ঘাট থেকে শুরু করে প্রত্যেকটি এলাকাতেই আসলে স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। বিশেষ করে চেয়ারম্যান ঘাটে একেবারে পাশের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো একেবারেই লণ্ডভণ্ড হয়ে গেছে। একই অবস্থা নলচিরা ঘাটের, সেখানে ঘাটে যেসব দোকানপাট রয়েছে অস্থায়ী দোকানপাট, টংঘর সবগুলো একেবারেই লণ্ডভণ্ড হয়ে গেছে এবং কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে হাতিয়ার মানুষ এটা এখনই নিশ্চিত বলতে পারছে না। গত 3 দিন থেকে হাতিয়ায় সব ধরনের নৌ পারাপার বন্ধ রয়েছে, ফলে দুপাশে অপেক্ষমান যাত্রীর সংখ্যা বেড়েই চলছে। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে আবহাওয়া পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসার। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টি হচ্ছে। ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, হবিগঞ্জে সাময়িক বন্যা দেখা দিতে পারে। এছাড়াও শনিবার পর্যন্ত সারা দেশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি নোয়াখালীতে 168 মিলিমিটার, রাজধানীতে হয়েছে 77 মিলিমিটার। ঘন্টায় 60 কিলোমিটার বেগে গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে উঠে আসে স্থলভাগে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে অমাবস্যায় জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ফুট বেশি থাকবে। দক্ষিণ পূর্ব দিকের ফেনী, গোমতী, মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি শনিবার পর্যন্ত বাড়বে। ভারী বৃষ্টিতে বিপদসীমার উপরে চলে যেতে পারে জাদুকাটা, খোয়াই, সারিগোয়াইন নদীর পানি। তবে গেল বছরের মতো তীব্র বন্যার শঙ্কা নেই। মুহুরী নদী এবং তার তৎসংলগ্ন নিম্নাঞ্চলে একটা বন্যার পরিস্থিতির আশঙ্কা করছি এবং সেখানে আমরা অ্যালার্ট জারি করেছি। আর এছাড়াও আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলে যে পাহাড়ি নদী, ছোটো ছোটো পাহাড়ি নদী অঞ্চলগুলো রয়েছে, যেমন সারিগোয়াইন, মনু, খোয়াই, তারপর আপনার যদুকাটা, ওসব নদীগুলো আমাদের বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে ফেনী, চাঁদপুর, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ভোলা, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সহ 16 জেলায় ভারী বৃষ্টি হচ্ছে, যা শনিবার পর্যন্ত সারা দেশে বিস্তার করবে। 8টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা আগামী 48 ঘন্টা পর্যন্ত। আগামীকাল সারাদিনই কম বৃষ্টি থাকবে। তো পরের দিন অর্থাৎ 31 থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা কমবে, অর্থাৎ দেশের ওয়েস্টার্ন সাইডে বৃষ্টিপাতের প্রবণতাটা কমার প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে। ভারী বৃষ্টির পর পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা বাড়ে। তাই চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এলাকায় বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে রাত থেকে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। ঝুঁকিতে প্রায় 3,500 পরিবার। কলাবাগান, সবুজবাগান, শালবন, কুমিল্লার টিলাকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাহাড় ধসে প্রাণহানি এড়াতে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে আসার আহ্বান জানায় জেলা প্রশাসন। পাহাড়ি সড়কে মাটি ধসে যাওয়ার শঙ্কা মোকাবেলায় কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। প্রস্তুত রাখা হয়েছে জনবল ও মাটি সরানোর সরঞ্জাম। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় দীঘি নালার মাইনী নদীর পানি বাড়ছে। পাহাড় ধসের সংখ্যা নিয়ে বিস্তারিত জানাতে এবার খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির আবহাওয়া পরিস্থিতি আজকে কেমন দেখছেন এবং পাহাড়ের পাদদেশে যারা থাকেন তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে কিনা? দেখুন, গতকাল রাত থেকে বলা যায় যে একেবারে টানা বৃষ্টিপাত হচ্ছে খাগড়াছড়িতে। অর্থাৎ গতকাল রাত 10টার পর থেকে একটানা এখন পর্যন্ত বৃষ্টিপাত সেটি রেকর্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় প্রায় 67 মিলিমিটার। তবে আমরা দেখেছি গত রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিটা একেবারে একটানা রয়েছে।
এরই মধ্যে খাগড়াছড়িতে সবচেয়ে বৃষ্টিপাতের যে সংখ্যাটি করা হয় পাহাড় ধসের সংখ্যা, এর মধ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্তত ৩,৫০০ পরিবারকে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে যে সমস্ত এলাকাগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে, বিশেষ করে শালবন, সবুজবাগ, কলাবাগান, মোল্লাপাড়া, 18 পরিবার সহ বেশ কিছু এলাকায় গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে জেলা প্রশাসনের যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং একই সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে এবং যে সমস্ত এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে সেখানে কিন্তু মাইকিং করে তাদেরকে সরিয়ে আসার জন্য বলা হয়েছে এবং যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে সেখানকার স্থানীয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোকে কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে এবং আমরা দেখেছি গতকাল রাতেও কিন্তু এই যে যারা পাহাড়ের পাদদেশের ঝুঁকি নিয়ে বসবাস করছে তাদেরকে সরে আসার জন্য উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। কিন্তু আমরা বাস্তবতা যেটা দেখেছি আসলে যারা পাহাড়ে বসতি স্থাপন করেছে পাহাড় কেটে কিংবা সেখানকার যে জঙ্গল ছিল সেগুলো উজাড় করে যারা বসতি স্থাপন করেছে বা পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তারা আসলে আশ্রয় কেন্দ্রে আসার জন্য তাদের যে প্রবণতা সেটা দেখা যায়নি, অর্থাৎ তারা ঝুঁকি নিয়েও কিন্তু পাহাড়ের পাদদেশে বসবাস করছে। সেই জায়গা থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হয়েছে, তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে তারা যদি এই অনুরোধের মধ্যে তারা যদি ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ না করে সেক্ষেত্রে তাদেরকে একরকম বাধ্য করা হবে যাতে তারা আশ্রয় কেন্দ্রে আসা হয়। তবে এখন পর্যন্ত খাগড়াছড়িতে কোনো ধরনের পাহাড় ধসের ঘটনা হয়নি। একই সাথে আপনি জানেন যে খাগড়াছড়িতে যে সমস্ত সড়কগুলো রয়েছে, বিশেষ করে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক, একই সাথে খাগড়াছড়ি থেকে বাঘাইছড়ি যে সড়কটা রয়েছে এবং এই বেশ কিছু জায়গায় রয়েছে যেখানে আসলে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে যদি কোনো কারণে ল্যান্ডস্লাইড হয় সেক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মাটি সরানোর জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। খাগড়াছড়ি থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। নিম্নচাপের প্রভাব রাজধানীতেও। ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়কে তৈরি হয় জলাবদ্ধতা, এর ফলে দেখা দেয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আজও এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে ঝড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি। টানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে গেছে। বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলজট আর তীব্র যানজটের। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। রাস্তাঘাটে যে বিভিন্ন জায়গায় খানাখন্দক রাস্তা কেটে অর্ধেক নষ্ট করে ফেলছে, এর কারণে যানজটের সৃষ্টি বেশি হয়েছে। বৃষ্টির জন্য বাইরে হওয়া যাচ্ছে না। এই যে বাসায় আসছি, বাসে উঠতে কষ্ট হইতেছে, হ্যাঁ, সবাই চলাফেরা করতেও কষ্ট হইতেছে। সকাল থেকে শুরু করে দিনের শেষ ভাগেও কমেনি ভোগান্তি, বিশেষ করে শ্রমজীবী ও ঘরমুখো মানুষের। আমার 1 টাকা আজকের দিন আমার ইনকাম হয় নাই, অর্থাৎ জিরো। এরকমের অনেক মানুষেরই কিন্তু এরকমের আজকের আর কি জিরো। এরকমের যদি কয়েকদিন বৃষ্টি চলতে থাকে তাহলে আমাদের যারা দিন আনি দিন খায় আমাদের জন্য কষ্টকর। প্রতিকূল আবহাওয়ার কারণে গণপরিবহন ছিল কম, এতে সাধারণ মানুষকে গুনতে হয় অতিরিক্ত ভাড়া। আমরা সকালবেলা বাইরে এসি এমন এই ভাড়া মারতে আছি টুকিটাকি, এমনি রোডঘাট অনেক জায়গায় যাইতে পারতেছি না, বৃষ্টিতে বন্যাতে পানিতে সব উঠতে রয়েছে। ভাড়া একটু বেশি পাওয়া যায়, এবার মনে করেন যে আজকে ইনকাম বালা, পয়সা একটু বেশি দিছে, 20 টাকা ভাড়া 30 টাকা, 30 টাকা ভাড়া 40 টাকা 50 টাকা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে এমন বৃষ্টি শুক্রবারও থাকতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে মর্মে আমরা ভারী বৃষ্টিপাতের সাথে এই সাবধান থাকতে বলেছি। শুক্রবার বৃষ্টি আরও বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমান জীবন দিয়েছেন সেই গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ফাইল নির্ভর হয়ে পড়েছে, এভাবে দেশ চলতে পারে না। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের শীর্ষ পর্যায়ের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। অনুষ্ঠানের শুরুতেই জিয়াউর রহমানকে নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয় বিএনপির পক্ষ থেকে। পরে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন সহ নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বুদ্ধিজীবীরা। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে প্রধান অতিথির বক্তব্যে শহীদ জিয়ার আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করে তার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত
দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে জনগণের সরাসরি যোগাযোগ নেই। ফাইল নির্ভর হয়ে সকল সমস্যা সমাধান সম্ভব নয়। দেশের জনগণ তাদের পছন্দমতো সরকার গঠন করতে প্রস্তুত বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। গণতন্ত্র সহ জাতির মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানায় বিএনপি নেতারা। এখন একটি কথা, একটি কাজ, আমাদের জাতির মুক্তির জন্য। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের জন্য সরকারের ঘোষিত সময়ের মধ্যে বিচার ও সংস্কার বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার ধীর গতিতে কাজ করছে বলে অভিযোগ তার। বৃহস্পতিবার বিকেলে রাজধানী মোহাম্মদপুরে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকারকে নানা পক্ষ বাধা দিচ্ছে। সংস্কার ও বিচার প্রক্রিয়ায় যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, এ সরকার শহীদ পরিবার, আহত ও গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কাছে দায়বদ্ধ, তাই শহীদদের সম্মান নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। সরকারের কাজেও নানা গোষ্ঠী, নানা পক্ষ আসলে বাধা তৈরি করছে। আমরা তাদের কাছে আহ্বান জানাই যে আমরা যেই ঐক্যের ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছিল সেই ঐক্যটা ধরে রেখে সরকারকে সবাই সহযোগিতা, সমালোচনা সবকিছু করেই সরকারকে যাতে আমরা কাজ করতে দিই। ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে সাংবিধানিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। পাশাপাশি লিভ টু আপিল নিষ্পত্তি করেছেন সর্বোচ্চ আদালত। এর ফলে মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই দাবি ইশরাকের আইনজীবীর। তবে রিটকারীর আইনজীবী বলছেন, আইনিভাবে শপথ নেয়ার সুযোগ আর নেই। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মামলা করে চলতি বছরের 27 মার্চ রায় পান বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। সেই রায়ের প্রেক্ষিতে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে গেজেট হওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ পড়ানোর উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে হাইকোর্টে রিট করা হয়। পরে শুনানি শেষে 22 মে রিট খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করে আপিল বিভাগ। ইশরাকের ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ ইসিকে সিদ্ধান্ত নিতে বলে আদেশে লিভ টু আপিল নিষ্পত্তি করে দেন। ইলেকশন কমিশন এই যে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে বা অন্য কারো মতামত দেবে, ইলেকশন কমিশন এগুলো রিকোয়ার করেন না। সংবিধান ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এম্পাওয়ার করেছেন। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন আদালতের, উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে। ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে, নির্বাচন পরিচালনার বিষয়ে সম্পূর্ণ স্বাধীন, সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। আদালতের এই আদেশের পর শপথ না পড়ানো হবে আদালত অবমাননা। সরকার শপথ পড়াতে বাধ্য বলেও দাবি করেন ইশরাকের আইনজীবী। অবজারভেশন দিয়েছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা বিবেচনা করবে। সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যত্যয়তা এসে এটা জনসমক্ষে চলে আসবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। হ্যাঁ, ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর। ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে, আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব। এদিকে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে বৃহস্পতিবারও নগর ভবনের ভেতরে আন্দোলন করেন তার সমর্থকরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাস্তবতা নিরিখে আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ঢেলে সাজানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। কমানো হচ্ছে কর্মসূচির সংখ্যা।
উপকারভোগী বাছাইয়ে স্বচ্ছতা আনার পাশাপাশি কিছুটা বাড়ছে মাথাপিছু বরাদ্দ। অর্থনীতিবিদরা বলছেন, সমন্বিত ব্যবস্থাপনায় ধাপে ধাপে টেকসই সামাজিক সুরক্ষার দিকে হাঁটতে হবে রাষ্ট্রকে। দেশের ২৬ মন্ত্রণালয়ে ১৪০টি কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে এজন্য বরাদ্দ রাখা হয় ১,৩৬,০২৬ কোটি টাকা, বা বাজেটের ১৭.০৬%। কিন্তু আগামী অর্থবছর কর্মসূচির সংখ্যা কমে নামতে পারে ১০০টিরও নিচে। বরাদ্দ হতে পারে প্রায় ৯৬,০০০ কোটি টাকা। চলতি বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দের মধ্যেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনে ৩৬,৫৮০ কোটি টাকা, সঞ্চয়পত্রের সুদে ৮,৮২৮ কোটি টাকা সহ আরও কিছু খরচ যুক্ত আছে। বিভিন্ন এখানে কার্যক্রম আছে, কিছু কিছু কার্যক্রমকে আরও একটু সুসংবদ্ধ করে একটা জায়গায় নিয়ে আসা, এটাও আমাদের করতে হবে, যাতে করে এটার অ্যাডমিনিস্ট্রেশনটার খরচও কম হয়, এটা আরও এফেক্টিভও হয়। আর ক্রমান্বয়ে আমাদের সোশ্যাল সেফটি নেট থেকে সোশ্যাল সিকিউরিটির দিকে যেতে হবে, যাতে একটা সবার জন্য ন্যূনতম একটা সুরক্ষা সমাজ দিতে পারে, রাষ্ট্র দিতে পারে। চরম দরিদ্রদের জন্য ৩৮টি প্রকল্পে আগামী বাজেটে ৫২,০০০ কোটি টাকা বরাদ্দ থাকতে পারে, যার আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ কয়েকটি খাতে ভাতা বাড়ছে মাথাপিছু ৫০ থেকে ১০০ টাকা। খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বল্প মূল্যে ৫৫ লাখ পরিবারের জন্য ১০ লাখ টন চাল বরাদ্দ হতে পারে। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, অনিয়ম ও রাজনৈতিক প্রভাবে সামাজিক কর্মসূচিতে যুক্তদের ছাঁটাইয়ে জোর দেবে সরকার। সত্যিকার উপকারভোগী যারা হওয়া উচিত আর যারা হওয়া উচিত না তাদেরকে বের করে দিতে পারি, তাহলে তো এই ভাতার পরিমাণ বাড়ানো যাবে এই বরাদ্দের মধ্যেই, এবং কাউকে যদি অন্যায়ভাবে বাদ দেওয়া হয় যাতে সুযোগ থাকে যে সে আবার এর ভিতরে ঢুকতে পারে। চরম দারিদ্র্য পীড়িতদের জন্য বছরে সর্বোচ্চ ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচিতে উপকারভোগীদের দৈনিক মজুরি বেড়ে হতে পারে ২৫০ টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্ধেক কর্মী দিয়েই করান পরিচ্ছন্নতার কাজ, কূটকৌশলে বেতনও দেন কম। অনুপস্থিত কর্মীকে উপস্থিত দেখিয়ে মাসে লোপাট কোটি টাকা। ঢাকা উত্তর সিটির ইজারাদারদের বিরুদ্ধে এমন অভিযোগের তথ্য প্রমাণ মিলেছে তালাশের অনুসন্ধানে, অথচ নীরব দর্শকের ভূমিকায় কর্পোরেশন। সেভু বেগম উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী, মে মাসের ২, ৩, ৪ তারিখ অনুপস্থিত, অথচ বায়োমেট্রিক হাজিরায় তিনি উপস্থিত। আমি অসুস্থ ছিলাম, ১ তারিখে দিয়ে গেছি। উনি বলছে ৪ তারিখে ডিউটি করেন নাই। ওর একদিন অ্যাবসেন্স ছিল, তো এইটাই করাই, তো আর খেয়াল নাই, বলতেছে না। একই ঘটনা আরেক পরিচ্ছন্নতা কর্মী নাজমা বেগমের ক্ষেত্রেও। তিনি মে মাসে ৮ দিন অনুপস্থিত, অথচ হাজিরা অ্যাপসে উপস্থিত। এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। নাজমা বেগম প্রেজেন্ট কেমনে হলো ভাই? প্রকৃত কর্মীর সংখ্যাও গরমিল। ২৫ নম্বর ওয়ার্ডে ১২২ জনের মধ্যে ৪৪ জনকে হাজিরা দিতে দেখা গেল, অথচ কিছুক্ষণের মধ্যে তা হয়ে গেল দ্বিগুণ। আপনারা ৮০ জন কিভাবে পাইলেন? কিভাবে পাইলাম? আমরা তো কাজ করাইলাম, এই কাজগুলি করাইছি না। আমরা তো ৪০ জন পেলাম। তাই শুধু তাই নয়, সকাল ৬টায় ২২ জন ড্রেন শ্রমিক অ্যাপসে হাজিরা দিলেও মাঠে দেখা যায়নি অর্ধেকও। আপনি লেখাচ্ছেন মোট স্ক্যান হয়েছে ২২ জনের, অথচ আপনার মাঠে লোকই নাই। ২২ জনের উপস্থিতি কিভাবে? ডিএনসিসির শর্ত অনুযায়ী পরিচ্ছন্নতা কর্মীদের ন্যূনতম বেতন ৮,১০০, অথচ দেওয়া হচ্ছে ৬ থেকে ৬,৫০০ টাকা। সেক্টরে যারা মহিলা কাজ করে এদের বেতন হচ্ছে ৮,৫০০ টাকা। ৮,৫০০ টাকা একটা মহিলা পাইনি। তাহলে এটা বলে কেন? এসবের কিছুই জানে না সিটি কর্পোরেশন, অথচ চুক্তি ছাড়া থার্ড পার্টির ভুয়া বায়োমেট্রিকের ভিত্তিতে ইজারাদারদের টাকা দিচ্ছে বছরের পর বছর। তাদের থার্ড পার্টির অ্যাপ আপনারা কিভাবে এটারে আপনারা কাউন্ট করছেন? মানে কিভাবে আপনি সেইটার ভিত্তি করে আপনি এতগুলো টাকা তাদেরকে বরাদ্দ দিচ্ছেন? এটা নিয়ে কোনো নাই, ছাড় নাই। আমি তো প্রথম দিনই বলেছি যে এই পুরো প্রক্রিয়াতে, সার্ভিস প্রক্রিয়াতে কোনো ধরনের বায়াসনেস এবং যারা জড়িত আছে দুর্নীতিতে, আমরা এগুলোর কোনো ছাড় দিব না। বায়োমেট্রিক হাজিরা জালিয়াতির নেপথ্যে অ্যাপস নির্মাণকারী প্রতিষ্ঠান ৭১ আইটির পরিচালক তারেক মাহমুদ তানিম, কিন্তু তিনি তো কথা বলতেই নারাজ।
নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশ। দেখতে চোখ রাখুন আজ রাত 9:30টায়। চলে যাচ্ছি পরের খবরে। জন্মের 23 ঘন্টার মধ্যে মায়ের গর্ভে জোড়া লাগা 2 শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করেছেন চট্টগ্রামের চিকিৎসকরা। বন্দর নগরীতে একটি বেসামরিক হাসপাতালে তাদের আলাদা করা হয়। শিশু দুটি এখন ঝুঁকিমুক্ত রয়েছেন। চিকিৎসকদের এমন সাফল্যে উচ্ছ্বসিত শিশু দুটির বাবা মাও। অনাগত 2 সন্তান মায়ের গর্ভে পরস্পরের সাথে জোড়া লাগানো অবস্থায় আছে। 28 সপ্তাহে এসে জানতে পারেন সুমাইয়া রিয়াদ দম্পতি। শঙ্কা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন তারা। 6 মে পেট ও বুকের হাড়ে জোড়া লেগে থাকা 2 ছেলে শিশু দেখে পৃথিবীর মুখ। জন্মের 23 ঘন্টার মধ্যে 2 শিশুকে আলাদা করতে অস্ত্রোপচার শুরু হয়। 18 চিকিৎসকের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আলাদা করা হয় তাদের। এরপর থেকে নিবিড় পর্যবেক্ষণে থাকা 2 শিশু বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরে যায়। সবাই কনসার্ন ছিল যার যার কাজ নিয়ে, তো খুব বেশি সমস্যায় পড়তে হয় না আলহামদুলিল্লাহ। তবে আপনাদের এটা বলে রাখি যে এটা ওয়ার্ল্ডের ফাস্টেস্ট সার্জারি। মানে এর আগে যেটা আর্লিয়েস্ট হচ্ছে সুইজারল্যান্ডে, ওটা হচ্ছে 8 দিনে হয়েছে। এটা হচ্ছে ওদের জন্মের 23 ঘন্টায় হয়ে গেছে। বাংলাদেশে এমন জোড়া লাগানো নবজাতকের সফল অস্ত্রোপচার হয়েছে আরও 6টি। আশঙ্কার মেঘ সরে শিশুদের আলাদা করায় চট্টগ্রামের চিকিৎসকদের সাফল্যে উচ্ছ্বসিত পিতামাতা। নর্মাল টুইন্স ঠিক আছে, তো হঠাৎ যখন 28 সপ্তাহ পরে জানা যে এই একদম কনজয়েন্ট, এটা তো আমাদের জন্য অনেক একটা দুঃখের বিষয় ছিল। তখন আমরা এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। আমার বাচ্চারা বেঁচে আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ওদেরকে আমি দেখতে পারতেছি, আমি এখন ওদের মা আছি, আমার 2 ছেলে আলহামদুলিল্লাহ। এর চেয়ে ভালো ফিলিংস আমার মনে হয় আমি কখনো পাই নাই আমার জীবনে। চিকিৎসকরা জানিয়েছেন 2টি শিশুই এখন সুস্থ আছে, তাদের অন্য কোনো শারীরিক জটিলতাও নেই। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রস্তুতি শেষ না হওয়ায় জুনের শেষ নাগাদ হচ্ছে না রাকসু নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুনে নির্বাচনের রোডম্যাপ দিলেও নির্বাচন কমিশন বলছে সব কাজ শেষ করে আগস্টের মধ্যে রাকসু নির্বাচন হতে পারে। এদিকে রোডম্যাপ মেনে রাকসু নির্বাচন না হওয়ায় তফসিল ঘোষণার দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। 35 বছর ধরে অকার্যকর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। সম্প্রতি রাকসু নির্বাচনের বিষয়টি আলোচনায় আসার পর এ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। আমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি, আমি এখনও জানি না যে কেন্দ্রীয় ছাত্র সংসদ কীভাবে পরিচালনা হবে, কিন্তু আমি একটা নতুন রাজনীতি দেখতে চাই দেখে আমি রাকসু চাচ্ছি। রাকসু হচ্ছে দীর্ঘদিনের চাওয়া এটা, আর হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই রাকসুর যে আবেদন এটা হচ্ছে আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর জুন মাসের মধ্যে রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করার সাথে গঠিত হয় নির্বাচন কমিশন। তবে রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। এই যে ডেটগুলো অনুযায়ী কার্যক্রম হচ্ছে না, এটা আমাদের একটা অন্যতম সংশয়ের কারণ। আর আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে প্রশাসনের মধ্যেই একটা অংশ হয়তো চাচ্ছে না, বা ওনারা মনে করছে যে হলে একটু যেন লেন্দি হয়, বা হলেও হবে, না হলে সমস্যা নেই। রাকসুর নির্বাচন কমিশন বলছে প্রস্তুতির কাজ অনেকটাই এগিয়েছে। আগামী আগস্ট নাগাদ হতে পারে রাকসু নির্বাচন। ভোটার তালিকা প্রস্তুত সহ নির্বাচন সংক্রান্ত অনেক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাস্তবায়ন করার জন্য যে প্রশাসনিক কাঠামো, এটা বড় ধরনের অগ্রগতি যে একটা নির্বাচন কমিশন হয়েছে এবং সিন্ডিকেটে এটা অনুমোদিত হয়েছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগে কখনোই ছিল না। এটি কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি। এবং ইলেকশন কমিশন হওয়ার পর ইলেকশন কমিশন আজ থেকে পূর্ণাঙ্গ বৈঠকে বসেছে এবং আজ থেকে ধরে নিতে পারেন ইলেকশনের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আমরা শুরু করেছি। রাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা সহ বিভিন্ন দাবিতে চলতি মাসে একাধিক মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। কোরবানি ঈদের আগে জমে উঠেছে দিনাজপুরের কাহারোলের মহিষের হাট। মহিষ কিনতে হাটে ভিড় করছেন বিভিন্ন জেলার ক্রেতারা। রোগবালাই না থাকা, লালন পালন খরচ কম হওয়ায় এবং দাম ভালো পাওয়ায় মহিষের জনপ্রিয়তা বাড়ছে বলছেন ক্রেতা বিক্রেতা। কয়েক বছর ধরে কোরবানির পশু হিসেবে জনপ্রিয়তা বাড়ছে মহিষের। ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরই ক্রেতা বিক্রেতার উপস্থিতি বাড়ছে কাহারোলের মহিষের হাটে। লালন পালনে খরচ কম, রোগবালাইও কম হওয়ায় মহিষ পালনে আগ্রহ বাড়ছে খামারিদের।
বিভিন্ন জেলার পার্টি আছে এখানে, আর কুরবানি উপলক্ষে মহিষ চলে বেশি, আপনার কালো জাতের মহিষ বেশি চলে। সর্বোচ্চ 5 লাখ পর্যন্ত দাম দিচ্ছে। হ্যাঁ, আমরা আশা করতেছি আরো বেশি হওয়ার। নিরাপদ কেনাবেচা ও কাঙ্ক্ষিত দামে খুশি ক্রেতারাও। সব জায়গার মহিষ এখানে আসে, এখানে ভালো আর কি, কিনতে কমে পাওয়া যায়, সেজন্য আসে। আজকে বয়স কিনলাম, যে বয়স গাছে বানিয়েছি 1,20,000 করে, এই বয়স কিনছি 1,40,000 টাকা। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, মহিষের মাংস স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু হওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে। অনেক তরুণ উদ্যোক্তাও মহিষ পালনে আগ্রহী হচ্ছে। একটি মহিষী প্রায় 8-10 মণ ওজনের হয়। এটি একটি একান্নবর্তী পরিবারের মাংসের চাহিদা পূরণ করে এবং এটি সুস্বাদু হওয়ার জন্য এবং গরুর তুলনায় তার কোলেস্টেরল কম হওয়ার জন্য এটি অত্যন্ত চাহিদা আমাদের এই অঞ্চলে এখন হয়েছে এবং এই জন্য তরুণ অনেক উদ্যোক্তাও এই মহিষের খামার করছে। প্রতি শনি ও মঙ্গলবার বসে কাহারোলের মহিষের হাট। কোরবানির ঈদ উপলক্ষে প্রতি হাটে গড়ে 2 শতাধিক মহিষ কেনাবেচা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।